হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে দ্য ফিজিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা সমাধান করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ যে চ্যাপ্টারটা রয়েছে, হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার, সেটা আজকে আমরা সমাধান করব। তো চলো দেখে নিই। এগুলো প্রথমে করিয়েছিলাম তোমাদের নিঃশ্বাস প্রশ্বাস ও গ্যাসের আদান প্রদান। তো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, প্রদত্ত শ্বাস অঙ্গগুলি কোন কোন প্রাণীর দেহে উপস্থিত থাকে তার নাম লেখো। তো প্রথম যেটা রয়েছে বুকলাং, এক নম্বর কোশ্চেনের বুকলাং। বুকলাং মূলত আর্থ্রোপোডা প্রাণীর দেহে দেখা যায়। আর্থ্রোপোডা প্রাণী যেমন এর এক্সাম্পল কি হবে? আর্থ্রোপোডার এক্সাম্পল যেমন স্পাইডার বা মাকড়সা। দুই নম্বরে যেটা রয়েছে বুকগিল। বুকগিল পাওয়া যায় সামুদ্রিক আর্থ্রোপোডার দেহে। অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা। এর এক্সাম্পল কি হবে? লিমিউলাস। তিন নম্বরে রয়েছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী তোমরা জানো, এটা ইনসেক্টের দেহে পাওয়া যায়। ইনসেক্টের এক্সাম্পল কি হবে? যেমন মৌমাছি, পিঁপড়া, হানিবি। পিঁপড়ার এক্সাম্পলও দিতে পারো। অপশন ডি যেটা রয়েছে পালমোনারি স্যাক। পালমোনারি স্যাক পাওয়া যায় যেটা গ্যাস্ট্রোপোডার মধ্যে। এক্সাম্পল কি আছে গ্যাস্ট্রোপোডার? যেমন শামুক, ঝিনুক, স্নেলের প্রজাতি, এগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে পালমোনারি স্যাক। তাহলে এক নাম্বার হয়ে গেল। দু নাম্বার, গ্লটিস বলতে কি বোঝো? গ্লটিস হলো কোশ্চেন নাম্বার 2। গ্লটিসটা কি? গ্লটিসটা হচ্ছে যে ট্রাকিয়ার প্রাথমিক অংশ বা ট্রাকিয়ার উপরের অংশটাকেই বলা হচ্ছে গ্লটিস, যেটা কি করছে ইসোফেগাস এবং ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী আর খাদ্যনালী ইসোফেগাস দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে গ্লটিস। আর এই গ্লটিসের মুখে এক প্রকার ঢাকনা মতো একটা অংশ থাকে যেটাকে বলা হয় এপিগ্লটিস, যেটা কি করে নর্মালি যখন আমরা খাদ্য খাই তখন এই এপিগ্লটিস ট্রাকিয়া বা শ্বাসনালীর মুখে ঢাকনা হিসেবে বন্ধ করে দেয়, যাতে খাদ্যনালী খাদ্যবস্তু শ্বাসনালীর মধ্যে ঢুকে না যায়। সেটা কে করে? এপিগ্লটিস। ঠিক আছে। দু নম্বর কোশ্চেনের সেকেন্ড রয়েছে গলবিল বা ফ্যারিংস এর মধ্যে স্বরনালী বা ল্যারিংস এর উন্মুক্ত হওয়ার স্থানটি কি দ্বারা সুরক্ষিত থাকে? এই এখনই বললাম যেটা
এপিগ্লটিস দ্বারা সুরক্ষিত থাকে, যাতে কোনো খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে যেতে না পারে। কোশ্চেন নাম্বার 3, শ্বাসনালী পথের বায়ু পরিবহনকারী যে কোনো একটি অংশের নাম লেখো। তো প্রথম অংশ যেটা রয়েছে তোমরা লিখতে পারো ট্রাকিয়া বা শ্বাসনালী। ঠিক আছে, ট্রাকিয়া, শ্বাসনালী। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে, শ্বসন পথের কোন অংশে ইউ আকৃতি বিশিষ্ট তরুণাস্থি নির্মিত রিং দেখা যায়? তাহলে আহ ইউ আকৃতির যে রিং, এটাকে বলে হয় হাইওয়েড বোন। ঠিক আছে, তো এটা কোথায় থাকে? এটার থাকে ট্রাকিয়ার প্রাথমিক অংশে। ট্রাকিয়া যেখানে ওপেন হচ্ছে সেই অংশে হাইওয়েড বোন উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, ট্রাকিয়ার অন্তর্গাত্র দিয়ে কি তৈরি হয়? ট্রাকিয়ার অন্তর্গাত্র কি দিয়ে তৈরি হয়? তো ট্রাকিয়া যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 4, সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। ইন্টারনাল লেয়ার, প্রত্যেকটি প্রান্তীয় ব্রঙ্কিওল খুব পাতলা অসম প্রাচীরযুক্ত রক্তনালী সমন্বিত থলির মতো যে গঠন তৈরি করে তাকে বলা হয় অ্যালভিওলাই। যে এটা চারের না, চারের কোশ্চেন, সেই স্ট্রাকচারটাকে কি বলে? অ্যালভিওলাই। পাঁচের কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কি? অ্যাডাম অ্যাপেলসটা কি? আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাকে, ঠিক আছে, নর্মালি এটা ধরো ট্রাকিয়া, ট্রাকিয়ার চারপাশে এরকম ভাবে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এইটাকেই বলা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এটা কোথায় থাকে? ট্রাকিয়ার উপরে। ঠিক আছে, তাহলে এটা কি লিখবে? এটা মেনলি থাইরয়েড কার্টিলেজের, থাইরয়েড কার্টিলেজ দ্বারা গঠিত ল্যারিংসের একটি অংশ, যা গলার সামনের দিকে অবস্থান করে, সেটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। কোশ্চেন নাম্বার 6, ল্যারিংস কাকে বলে? ল্যারিংস বা সাউন্ড বক্স। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, ল্যারিংস হলো একটি মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ যেটা গলায় অবস্থিত, যা শ্বাসতন্ত্রের অংশ। এই শ্বাসতন্ত্র রেসপিরেশন সিস্টেমের অংশ, এবং এটা কি করে? সাউন্ড প্রোডাকশন করে। ঠিক আছে, সাউন্ড প্রডিউস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাকে ল্যারিংস বলা হয়। ল্যারিংস, পরের কোশ্চেন রয়েছে, ল্যারিংসের সঙ্গে সংলগ্ন বিভিন্ন তরুণাস্থিগুলির নাম। তো ল্যারিংসের তিন প্রকার তরুণাস্থি দেখা যায়, তরুণাস্থি বা কার্টিলেজ। তো প্রথমে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, দু নম্বরে আছে ক্রিকয়েড কার্টিলেজ,
আর 3 নম্বরে হচ্ছে অ্যারিটিনয়েড কার্টিলেজ। তাহলে ল্যারিংসে এই 3 প্রকার কার্টিলেজ দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, বায়ুশূন্য অবস্থায় মানুষের শ্বাসনালী চুপসে যায় না কেন? কোশ্চেন নাম্বার 7, তো বায়ুশূন্য অবস্থায় কি হয়? মানুষের শ্বাসনালী বা ট্রাকিয়া শূন্য অবস্থায় চুপসে যায় না, কারণ এটা কি, ট্রাকিয়া যেটা রয়েছে এটা কার্টিলেজ রিং দ্বারা গঠিত। যেটা কি করে, কার্টিলেজ রিং এটা খোলা রাখতে সাহায্য করে, এই কারণে কার্টিলেজ রিং এর কারণেই চুপসে যায় না, ঠিক আছে। তো প্রথম কারণ আমরা দিতে পারি 1 নম্বরে কার্টিলেজ রিং, যেটা খোলা রাখতে সাহায্য করে। আচ্ছা, একটা আগের কোশ্চেন 4 নম্বর, 3 নম্বর কোশ্চেনে এটা বলেছিলাম শ্বসন পথের কোন অংশে ইউ আকৃতি বিশিষ্ট তরুণাস্থি নির্মিত কার্টিলেজারাস রিং দেখা যায়? তো এটা কি হবে, এটা হবে ট্রাকিয়াতে। আর হাইওয়েড যেটা রয়েছে ওটা হচ্ছে বোন, ঠিক আছে। তো এটা ট্রাকিয়া 3 নম্বর, 3 নম্বরের নেক্সট কোশ্চেনও অ্যান্সারও ট্রাকিয়া হবে, ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে। ট্রাকিয়াতেই হচ্ছে রিং দেখা যায়। যেটা বলছিলাম 7 নম্বরে, 1 নম্বর হচ্ছে কার্টিলেজিনাস রিং, তো এই ঋণ দ্বারা গঠিত বলে এটাকে চুপসে যেতে দেয় না। 2 নম্বরে শ্বাসনালীতে বিভিন্ন ধরনের মাসেল অ্যাটাচমেন্ট থাকে, ঠিক আছে, যেগুলো চুপসে যাওয়া থেকে প্রতিরোধ করে। তাহলে 2 নম্বরে লিখতে পারো স্মুথ মাসেল। আরেকটা লিখতে পারো 3 নম্বরে, 2 নম্বরে দুটো দিলেই যথেষ্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, প্লুরা কি? প্লিউরা হলো লাংসের পর্দা, লাংসের পর্দা বা বহির আবরণকে বলা হচ্ছে প্লিউরা, কভারিং অফ লাংস, এটাকেই বলা হচ্ছে প্লিউরা। এর অথবা কোশ্চেন রয়েছে ফুসফুসের আবরণীকে কি বলা হয়? এটাই প্লিউরা বলা হয়, যেটা বললাম ফুসফুস বা লাংসের আবরণীকে বলা হচ্ছে প্লিউরা। এর কাজ লেখো। তাহলে এর কাজ কি? প্লিউরা কাজ হলো, তো প্লিউরা হলো দুটো মেমব্রেন থাকে, ঠিক আছে। যদি তোমরা লাংসটার একটা চিত্র দেখো, 1 মিনিট লাংসের চিত্র একটা নিয়ে নিই।
তো এটা হলো লাংসের চিত্র। লাংসের লাংসের বাইরে এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাকেই বলা হচ্ছে প্লিউরা, ঠিক আছে? তো প্লিউরার মেন কাজ কি? লাংসকে সুরক্ষা দেওয়া। এই যে লাংসটা রয়েছে, এটাকে সুরক্ষা প্রদান করা। তো প্লিউরার কাজ কি হবে? ফুসফুসের সুরক্ষা প্রদান। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। ফুসফুসের প্লিউরার বহিস্তর অন্তঃস্তরের নাম কি? তাহলে তোমরা দেখলে যে প্লিউরা হচ্ছে দুটো স্তর বিশিষ্ট, একটা বাইরের স্তর বা আউটার লেয়ার। আউটার লেয়ারকে কি বলা হচ্ছে? প্যারাইটাল প্লিউরা। প্যারাইটাল প্লিউরা। আর ইনার লেয়ার বা অন্তঃস্তর, এটাকে কি বলা হচ্ছে? ভিসেরাল প্লিউরা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 কমপ্লিট। কোশ্চেন নাম্বার 10, বায়ুথলি বা অ্যালভিওলাই কি? তোমরা এই কোশ্চেন নাম্বার 4-এ দেখলে যে প্রত্যেকটি ব্রঙ্কিয়ল খুব পাতলা অসম প্রাচীরযুক্ত রক্তনালী সমন্বিত থলির মতো যে গঠন, সেটাকে কি বলা হচ্ছে? অ্যালভিওলাই বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞা তোমরা পেয়ে গেলে। কোশ্চেন নাম্বার 10-এ অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই হলো ব্রঙ্কিয়লের খুব পাতলা অসম প্রাচীর যুক্ত রক্তনালী সমন্বিত থলির মতো যে গঠন, তাকে বলা হচ্ছে অ্যালভিওলাই। মানবদেহে দুটি ফুসফুসে মোট অ্যালভিওলাইয়ের সংখ্যা 300 মিলিয়ন। ঠিক আছে, তো 150 মিলিয়ন করে। তাহলে টোটাল কথা হচ্ছে 300 মিলিয়ন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 11, অ্যালভিওলাইয়ের অবস্থান ও কাজ লেখো। অ্যালভিওলাইয়ের অবস্থান কি আছে? অ্যালভিওলাইয়ের কোথায় থাকে? ফুসফুসে থাকে। 2 নম্বরে কাজ কি? গ্যাসের আদান প্রদান করা। 1 মিনিট। তাহলে কোশ্চেন নাম্বার 11, অ্যালভিওলাই কোথায় থাকছে? লাংসে থাকছে বা ফুসফুসে থাকছে। ঠিক আছে, আর এর কাজ কি? গ্যাসের আদান প্রদান বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস। মেনলি কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন। শ্বাস প্রশ্বাসে এটাই মেনলি ভূমিকা পালন করে, এক্সচেঞ্জ অফ গ্যাস আর গ্যাসের আদান প্রদানে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 12, ব্রঙ্কাস ও অ্যালভিওলাইয়ের মধ্যে পার্থক্য লেখো। তাহলে ব্রঙ্কাসটা কি? ব্রঙ্কাই বা ব্রঙ্কাস
আর অ্যালভিওলাই। তাহলে ব্রঙ্কাইটা কি? ব্রঙ্কাস যেটা, আচ্ছা অ্যালভিওলাই নয়, ব্রঙ্কাস আর ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কাই কোন পার্টটা? ট্রাকিয়া থেকে থার্ড thoracic vertebra, at the level of third thoracic vertebra, মানে 3 নম্বর thoracic vertebra, দুটো রাইট ব্রঙ্কাই এবং লেফট ব্রঙ্কাইয়ে ভাগ হয়ে যাচ্ছে ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই আসছে, ট্রাকিয়া থেকে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই। আর ব্রঙ্কিয়ালসটা কি? ব্রঙ্কাই যেটা রাইট অ্যান্ড লেফট আসছে সেখান থেকে অসংখ্য গাছের যেমন ডালপালা থাকে, সেরকম ব্রঙ্কাইয়ের ডালপালা হচ্ছে ব্রঙ্কিওলস। ব্রঙ্কাই থেকে ব্রঙ্কিওলস। তাহলে ব্রঙ্কাইটা কি? একটা লার্জ পার্ট, আর ব্রঙ্কিয়ালস হচ্ছে স্মল পার্ট অফ ব্রঙ্কাই। তো এছাড়া তোমরা বই দেখে আরো লিখে নেবে, ঠিক আছে? আমি সংক্ষেপে বলে দিলাম। তাহলে কি হলো? ট্রাকিয়া থেকে বিভক্ত হয়ে রাইট অ্যান্ড লেফট, ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করছে ব্রঙ্কাই। তাহলে ব্রঙ্কাই কি? লার্জ পার্ট বা প্রধান বায়ু চলাচলের প্রধান পথ, ঠিক আছে? আর ব্রঙ্কিওলসটা কি? ব্রঙ্কাই, যে রাইট আর ডান অ্যান্ড বাম ব্রঙ্কাই দুটো ফুসফুসে প্রবেশ করছে, সেখান থেকে যে শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস। তাহলে এগুলো হচ্ছে ব্রঙ্কাই এর ছোট ছোট উপপথ, শাখা প্রশাখা। তো ব্রঙ্কাই এর নাম্বার, এটা হচ্ছে 1 নম্বরে দিয়ে দিলে। 2 নম্বরে কি দিলে? ব্রঙ্কাই, প্রধানত দুটো ব্রঙ্কাই দেখতে পাওয়া যায়, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই দুইটি। আর এটা মাল্টিপল বা বহু সংখ্যক। তাহলে 12 নম্বর কোশ্চেন হয়ে গেল। 13 নম্বর, মধ্যচ্ছদা কি? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম, ডায়াফ্রামটা কি? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এটি হলো একটি পাতলা পাতলা পেশিযুক্ত পর্দা, যা শরীরের অ্যাবডোমেন এবং থোরাক্স, বুক এবং পেট এই দুটোর মধ্যে পার্থক্য বা পৃথক করে। বুক এবং পেটকে পৃথক করছে, সেটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে? তাহলে এটা একটা পাতলা পেশি পর্দা, পাতলা পেশিযুক্ত পর্দা, যেটা কি করছে? বুক ও পেটের মধ্যে পার্থক্য করছে। আর ডায়াফ্রামের কাজ কি? ডায়াফ্রামের শ্বাস প্রশ্বাসে
সহযোগিতা করে, ঠিক আছে। ঠিক আছে, মধ্যচ্ছদা কি? ইন্টারকোস্টাল পেশির অবস্থান লেখো। তাহলে ইন্টারকোস্টাল পেশির অবস্থান কি হবে? এটা হবে রিবকেজ বা বুকের পাঁজরের যে মাসেল আছে, ঠিক আছে, রিবকেজের মধ্যে অবস্থিত। পাঁজরের মধ্যে অবস্থিত। তো পাঁজরের নিচে যে মাসেল আছে সেটাকেই বলা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেল আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। দুটো মাসেলই আমাদের যে শ্বাস প্রশ্বাসে হেল্প করছে, ঠিক আছে, সংকোচন আর প্রসারণে হেল্প করছে লাংসের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। এক মিনিট, এটা ছোট করে নিই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। ফুসফুসে প্রবেশ করা রক্ত থেকে ফুসফুস ফুসফুসে প্রবেশ করা রক্ত থেকে ফুসফুস থেকে নির্গত হওয়া রক্ত কিসের পরিমাণ বেশি থাকে? কোশ্চেন নাম্বার 15। আমরা জানি কি, ফুসফুসে যে রক্ত প্রবেশ করছে সেটা কি জন্য প্রবেশ করছে? কারণ সেটা দূষিত রক্ত, সেটা এসে বিশুদ্ধ রক্তে পরিবর্তন বা কনভার্ট হওয়ার জন্যই ফুসফুসে প্রবেশ করছে। সুতরাং যে রক্ত ফুসফুসে প্রবেশ করছে সেখানে কি হবে? সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, এবং ফুসফুস থেকে যে রক্ত নির্গত হয় তাতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে। ঠিক বললাম তো নাকি উল্টো বললাম? ঠিকই রয়েছে। যে রক্ত ধরো বিভিন্ন ধরনের পেশি সেল থেকে রক্ত, বা মেনলি থেকে আসছে হার্ট থেকে, পালমোনারি আর্টারি থেকে রক্ত আসছে ফুসফুসে, এবং ফুসফুস থেকে রক্ত সেখানে পিউরিফাই হয়ে বা পরিশোধন হয়ে সেটা পালমোনারি ভেন দিয়ে আবার হার্টে চলে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে, সেখান থেকে আবার সেলে চলে যাচ্ছে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত যেটা ফুসফুস থেকে বাইরে যাচ্ছে, যে রক্ত, সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে। নেক্সট কোশ্চেনে কি রয়েছে? 100 ml বিশুদ্ধ রক্তে O2 পরিমাণ কত? তাহলে 15 কোশ্চেনে 100 ml রক্ত 5 ml অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে। আর 100 ml রক্তে 4 ml CO2 পরিবহন করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। যদি রক্তে CO2 ঘনত্ব বেড়ে যায় এবং তাহলে শ্বাসহারের কি পরিবর্তন লক্ষ্য করা যায়? যদি রক্তে CO2 পরিমাণ বেড়ে যায়, এক নম্বরে তোমরা লিখতে পারো, যদি CO2 ঘনত্ব বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথমে কি হবে?
প্রথমে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হবে। তাহলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হলে সেক্ষেত্রে কি হবে? শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে। CO2 পরিমাণ যদি বেড়ে যায়, ঘনত্ব, তাহলে প্রথমে কি থাকতো? অক্সিজেন যদি থাকে, সেটা হিমোগ্লোবিন, রক্তের যে রেড ব্লাড সেল রয়েছে, লোহিত রক্তকণিকা, সেখানে হিমোগ্লোবিন নামক একটা কণা রয়েছে, ঠিক আছে? হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে এবং সেটা রক্তের মাধ্যমে বিভিন্ন সেলে যায় এবং সেল সেটা থেকে অক্সিজেন গ্রহণ করে। তো এই অক্সিজেনের পরিবর্তে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন কম্পাউন্ড গঠন হবে। এটা অক্সি হিমোগ্লোবিন গঠন হয়েছে, সেখানে কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন। সেক্ষেত্রে এই যৌগটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কি হবে? অক্সিজেনের পরিমাণটা কমে যাবে। তো সেক্ষেত্রে লাংস কি হবে? লাংসে যেহেতু অক্সিজেন আদান প্রদান ঘটছে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব রক্ত বেশি গতিতে লাংসে প্রবেশ করবে এবং সেখান থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথমে কি হলো? প্রথমে হলো শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পাবে, ঠিক আছে? শ্বাস প্রশ্বাস এর গতি বৃদ্ধি। 2 নম্বরে যদি তোমরা দিতে পারো, 2 নম্বরে কি হবে? CO2 পরিমাণ বেড়ে গেলে সেখান থেকে কি হবে? সেখান থেকে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। মানে কি হয়? CO2, রক্তে একটা রিয়াকশন হয়, CO2 প্লাস H2O, এখান থেকে কার্বনিক কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইম কি করে? H2CO3 উৎপন্ন করে এবং সেখান থেকে HCO3 মাইনাস প্লাস H প্লাস কার্বন যৌগ গঠন করে। H প্লাস যৌগ গঠন করে। তাহলে এটা কি হচ্ছে? অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাসিডোসিস, যে কন্ডিশনকে বলা হয় অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস হলে কি হবে? রক্তের তাহলে যে পিএইচ যেটা নর্মাল রয়েছে, সেটা থেকে পিএইচটাকে কমিয়ে দেবে, অ্যাসিডিক হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? বিভিন্ন যেটা তোমার ব্লাডের থেকে যে অক্সিজেন সেলগুলো যাচ্ছে, ব্লাড সেলে যাচ্ছে, সেখানে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি হবে এবং বিভিন্ন অঙ্গের ক্ষতি হবে, ঠিক আছে? এছাড়া আরো কি দেখতে পারি? এছাড়া আরো যেটা বললাম, শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি হবে। এছাড়া যদি তোমরা হার্টের লক্ষ্য করো, হার্টের রেট বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে হার্ট রেট ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে, ঠিক আছে? নেক্সট চলে আসবো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি রয়েছে? বায়ুথলির বায়ু ও নিঃশ্বাস বায়ুর মধ্যে কোনটিতে বেশি অক্সিজেন থাকে?
তো দুটো বায়ুর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই এয়ার, আর একটা কি বলেছে, নিঃশ্বাস বায়ু বা যে বায়ুটা আমরা গ্রহণ করছি। আর একটা হচ্ছে ইন্সপায়ার্ড এয়ার, বা বলতে পারো তোমরা অ্যাটমসফেরিক এয়ার। বাইরের বায়ু যেটা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বায়ু বা নিঃশ্বাস বায়ু, আর একটা হচ্ছে অ্যালভিওলার বায়ু। তাহলে আমরা জানি যে বাইরে যেটা রয়েছে অক্সিজেনের পরিমাণ বাইরের বায়ুতে বেশি রয়েছে, আর অ্যালভিওলাই এয়ার সেখান থেকে একটু কমে যাবে। তো এই সংক্রান্ত যদি তোমরা বইতে দেখো যে একটা চার্ট রয়েছে, কোন বায়ুতে কত আহ, অক্সিজেন রয়েছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, অ্যালভিওলাইতে কত থাকে, অ্যালভিওলাইতে থাকে 145 এরকম ছিল। আচ্ছা, অ্যালভিওলাইতে এয়ার ছিল 104, আর অ্যাটমসফিয়ারে কত ছিল 159 অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। তাহলে 17 এটা কোশ্চেনের উত্তর কি হবে, নিঃশ্বাস বায়ুতে বেশি থাকবে। কেন থাকবে? কারণ এটা অ্যাটমসফেরিক এয়ার, বাইরে বা অক্সিজেনের প্রেশার বেশি। বাইরে যদি অক্সিজেনের যদি বেশি না থাকে তাহলে কিভাবে গ্রহণ করবে আমাদের ব্লাড যে রক্ত রয়েছে বা অ্যালভিওলাইতে যে বায়ু যাচ্ছে সেখানে অক্সিজেনের পরিমাণ কম, বলেই তো সেখান থেকে বাইরে থেকে গ্রহণ করছে, আর তার থেকে রক্তে আরো কম। সুতরাং রক্ত সেখান থেকে গ্রহণ করছে, তাহলে অ্যাটমসফিয়ারিক এয়ারে 159, সেখান থেকে যাচ্ছে অ্যালভিওলাই কত হয়ে যাচ্ছে 104, অ্যালভিওলাই 104, সেখান থেকে ব্লাডে প্রথমে কি থাকছে 45 ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেখান থেকে এখান থেকে নিয়ে কি হচ্ছে 104 থেকে নিয়ে এসে 95 কমপ্লিট করছে, এবং সেখান থেকে টিস্যুতে চলে যাচ্ছে। তাহলে টিস্যুতে কত হবে, টিস্যুতে হয়ে যাচ্ছে 40, ঠিক আছে। তাহলে কত হবে, আচ্ছা, এটা 40 হবে, ঠিক আছে। তাহলে অ্যাটমসফেরিক এয়ার বা এয়ারে কত থাকছে 159, অ্যালভিওলাই এয়ারে থাকছে 104, 40 কোথায় থাকছে, ডি অক্সিজেনেটেড ব্লাড, যে ব্লাডটা দূষিত, সেখানে অক্সিজেনের পরিমাণ কম থাকছে, এবং সেখান থেকে অ্যালভিওলাই থেকে অক্সিজেন নিয়ে সে বিশুদ্ধ হচ্ছে, তখন তার অক্সিজেনের পরিমাণ কত হচ্ছে 95 হচ্ছে, 95, এবং সেখান থেকে যখন সেলে যাচ্ছে সেলে থাকছে 40, সেল 40 থেকে এটা থেকে গ্রহণ করছে 95। তাহলে বেশি আমরা কি জানি, যেখানে বেশি থাকে বেশি থেকে কমে যায়, ঠিক আছে। তাহলে তোমরা এটা মনে রাখবে, এটাও তোমাদের বইতে রয়েছে, এর এক্সাক্ট ভ্যালু যেটা তোমরা বই থেকে পেয়ে যাবে। কেন থাকে বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, রক্তে কিসের উপস্থিতিতে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যায়? রক্তে, দেখো, রক্তে যদি কার্বন মনোক্সাইডের পরিমাণ সামান্য পরিমাণে থাকে, কার্বন মনোক্সাইড, এটা থাকলে কি হয়, কার্বন মনোক্সাইড যে রক্তের যে হিমোগ্লোবিন রয়েছে তার সঙ্গে বাইন্ড করে যায়, ঠিক আছে, গিয়ে একটা কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে। তো এই যে কার্বন মনোক্সাইড এবং হিমোগ্লোবিন বাইন্ড হচ্ছে, বাইন্ডের ক্ষমতা অক্সিজেনের তুলনায় 25 থেকে 35 গুণ বেশি হয়। তাহলে নর্মালি যদি অক্সিজেন থাকে, সে যে হারে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড হবে, যদি কার্বন মনোক্সাইডের পরিমাণ অল্প থাকে এর থেকে বেশি হয়ে যাবে, তখন এইটা হবে না, ঠিক আছে। তাহলে কার্বন মনোক্সাইড বা এছাড়া আদার্স অন্যান্য গ্যাস রয়েছে, ঠিক আছে, ক্ষতিকারক গ্যাস। কার্বন মনোক্সাইডটা কোত্থেকে আসে, কার্বন মনোক্সাইডটা মেনলি কার্বনের কণা, যেমন
ধোঁয়া থেকে আসে, ঠিক আছে। তো এটা তাদের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক, যারা বিড়ি সিগারেট খায়। তো তাদের জন্য খুব একটা ক্ষতিকারকের প্রবল সম্ভাবনা রয়েছে, কার্বন মনোক্সাইড সেখান থেকে আসছে। কোশ্চেন নাম্বার তাহলে 18-এ কি ছিল? উপস্থিতিতে রক্তে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণও যদি বেশি বেশি হয়ে যায়, তাহলে কার্বন মনোক্সাইড থাকলে সেখান থেকে কনভার্ট হয়ে কার্বন ডাই অক্সাইডও তৈরি হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে? অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 18 এর সেকেন্ড পোর্শনে কি বলা হয়েছে? অ্যালভিওলাই মধ্যস্থ অক্সিজেনের পার্শ্বীয় চাপ মান কত? একটু আগে তোমাদের বলে দিলাম, এইটা যে 104 রয়েছে, এটা হচ্ছে অ্যালভিওলাই এর 104, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, নিঃশ্বাস ও প্রশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ লেখো। তাহলে এটা হয়ে গেল 104 mmHg, ঠিক আছে। ইউনিট লিখতে ভুলবে না, নাহলে ভুল হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 19, নিঃশ্বাস বায়ু আর প্রশ্বাস বায়ু, একটা হচ্ছে ইন্সপায়ার্ড এয়ার আর একটা হচ্ছে এক্সপায়ার্ড, এক্সপিরেশন, বা যেটা ত্যাগ করছি প্রশ্বাস বায়ু। তাহলে ইন্সপায়ার্ড এয়ারে PO2 কত থাকছে? 159। PCO2 কত থাকছে? 40। এক্সপায়ার্ড এয়ারে কত থাকছে? PO2 খুবই কম পরিমাণে থাকছে, সেটা কত থাকছে? 45 মেবি। একবার দেখে নিই। তাহলে যে বায়ুটা আমরা ছাড়ছি সেখানে অক্সিজেনের পরিমাণ থাকবে 40, আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকবে 45 mmHg। ইউনিট লিখতে বলবে না, ঠিক আছে। তাহলে ইন্সপায়ার্ড এয়ার, ইন্সপায়ার এয়ার মানে যে বাতাসটা আমরা বাইরে থেকে নিচ্ছি সেখানে অক্সিজেনের পরিমাণ সেম থাকবে, যাই বাইরের বাতাসে যা রয়েছে। সেইটা যখন লাংস থ্রু দিয়ে যাচ্ছে, গিয়ে সেলে অক্সিজেন অ্যাবজর্ব হচ্ছে এবং তারপরে সেখান থেকে এক্সপায়ার্ড এয়ার হিসেবে বের হচ্ছে। সেখানে তাহলে টিস্যু লেভেল থেকে যে যে রক্তটা আসছে সেই রক্তে যা থাকবে এক্সপায়ার্ড এয়ারেও সেম থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, বায়ুথলির বায়ুর উপাদানগুলি লেখো। বায়ুথলির বায়ুর উপাদান, অ্যালভিওলাই এয়ার, অ্যালভিওলাই এয়ারে কি থাকছে? এই সেম যেটা বললাম, অ্যালভিওলাই এয়ার কত থাকছে? PO2 104 আর PCO2 40, ঠিক আছে। তাহলে অ্যালভিওলাই এয়ারে অক্সিজেন আছে 104 mmHg আর কার্বন ডাই অক্সাইড রয়েছে 40 mmHg। তাহলে এই দুটো মেনলি উপাদান, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন চলে যাব।
নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 21। ফুসফুসে বায়ু সঞ্চালন বলতে কি বোঝো? কোশ্চেন নাম্বার 21। বায়ু সঞ্চালন, বায়ু সঞ্চালন বলতে কি হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে যে প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে বাতাস বা বায়ু প্রবাহিত, ও, নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে যে বায়ুর সার্কেল ঘটে, মানে যে ধরো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবাহিত বাতাস বা বায়ু ফুসফুসে যে যাচ্ছে, এবং এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড এবং যেটাকে বাইরে বার করে দিচ্ছে প্রশ্বাস বায়ুর মাধ্যমে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বায়ু সঞ্চালন। তাহলে কি হবে মেনলি সংজ্ঞা? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাসের অক্সিজেন ফুসফুসে প্রবাহিত হওয়া এবং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়া, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে বায়ু সঞ্চালন। তাহলে বায়ু সঞ্চালনের মাধ্যমে কি হয়? বায়ু সঞ্চালনের মাধ্যমে শরীরে অক্সিজেনের চাহিদা পূরণ করে, 1 নম্বর অক্সিজেনের চাহিদা পূরণ করে। 2 নম্বর, শরীরে যে বেশি পরিমাণ CO2 রয়েছে সেটাকে বাইরে বার করে দেয় বা সেটাকে দূর করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। রক্তের মধ্যে CO2 প্রধানত কি রূপে পরিবাহিত হয়? CO2 আমরা জানি কি, CO2 মেনলি বাইকার্বনেট রূপে অ্যাজ বাইকার্বনেট কত শতাংশ হয়? 70%, ঠিক আছে। তাহলে মেনলি বাইকার্বনেট রূপে CO2 প্রবাহিত হয়, ঠিক আছে। আর অক্সিজেন কি রূপে? অক্সি হিমোগ্লোবিন অ্যাজ এ অক্সি হিমোগ্লোবিন অক্রো2 হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন কত পার্সেন্ট যায়? এটা হচ্ছে 97%। আর CO2 হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন, সেটা কত পার্সেন্ট? 20 থেকে 25% যায়। তাহলে মেনলি কার্বন ডাই অক্সাইড করতে গেলে অ্যাজ এ বাইকার্বনেট রক্তে ট্রান্সপোর্ট হয়। নেক্সট 22-এর আরেকটা রয়েছে, CO2 দাব্যতা অক্সিজেনের অপেক্ষা কত গুণ বেশি? CO2 এর দাব্যতা অক্সিজেনের তুলনায় প্রায় অ্যাভারেজ 30%-এর মতো বেশি। তো এর এক্সাক্ট ভ্যালু তোমরা বই থেকে দেখে নেবে, 25 থেকে 35 এরকম একটা রেঞ্জ ছিল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা লিখে নেবে 25 থেকে 35, বা এর এক্সাক্ট ভ্যালু তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমার এক্সাক্ট এখন মনে নেই। নেক্সট কোয়েশ্চেন, কখন অক্সি হিমোগ্লোবিন পৃথকীকরণ শুরু হয়? অক্সি হিমোগ্লোবিন পৃথকীকরণ কোথায় শুরু হয়? যখন ব্লাড থেকে টিস্যু বা সেল অক্সিজেন গ্রহণ করে, সেই পর্যায়ে গিয়ে অক্সি হিমোগ্লোবিন পৃথকীকরণ শুরু হয়। নেক্সট কোশ্চেন, যে কলাস্তরে অক্সিজেন পরিবহনের সময় অক্সি হিমোগ্লোবিন কোষে অক্সিজেনকে মুক্ত করে কেন? সেম কোশ্চেন। যদি না অক্সিজেনকে মুক্ত করে তাহলে কিভাবে কলা বা সেল বা টিস্যু ওখান থেকে গ্রহণ করবে? তাহলে সে কলা বা টিস্যু বা সেল অক্সিজেন গ্রহণ করার জন্যই অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনকে মুক্ত করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অক্সি হিমোগ্লোবিন যৌগ কিভাবে গঠিত হয় এবং তাহা কিভাবে অক্সিজেন পরিবহন করে? তো অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন দুটো জয়েন হয়ে কি তৈরি হচ্ছে?
অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড। ঠিক আছে, এক্ষেত্রে ক্রাইটেরিয়া কি রয়েছে? PO2 বেশি থাকতে হবে PCO2 থেকে, CO2 কম থাকতে হবে, PO2 বেশি থাকতে হবে, তাহলে অক্সিজেনের হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করতে পারবে। কিভাবে O2 পরিবহন করে? এই যেটা অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড হয়ে গেল, এই অক্সি হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে অক্সিজেনকে পরিবহন করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। যখন CO2 এর পার্শ্বীয় চাপ বেড়ে যায়, তখন হিমোগ্লোবিনের অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন চিত্র বা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এর কি হয়? কোয়েশ্চেন নাম্বার 25। এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 24 এর। যখন কি হয়, PCO2 বেড়ে যায়, কার থেকে? PO2 থেকে। তখন কি হয়? আমরা যদি যে কার্ভ দেখি, ঠিক আছে, আমরা যদি এই কার্ভটা দেখি, তো নর্মাল কি হয়, যে নীল লাইনটা রয়েছে, এটা নর্মালি কার্ভ থাকে। ঠিক আছে, এই যে নীল কার্ভটা রয়েছে, এটা হচ্ছে নর্মাল লাইন। তাহলে এই দিক বরাবর কি, এই দিক বরাবর অক্সিজেন পার্শিয়াল প্রেসার, আর এইদিকে বরাবর অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড ফরমেশন। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন যেটা হচ্ছে। তো আমাদের কন্ডিশন দিয়েছে, রক্তে যদি CO2 পরিমাণ বেড়ে যায়, তাহলে CO2 পরিমাণ যদি বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাবে। তাহলে CO2 সি শুধু অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়, তাহলে এই দিক বরাবর কমবে। তখন কি হবে, এই যে বাইন্ডিং হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন, সেটা কমতে থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই বরাবর CO2 বাড়লে এই বরাবর কার্ভ তৈরি হয়ে যাবে, যে গ্রিন লাইন যেটা রয়েছে, এই বরাবর কার্ভ হবে। আর যখন অক্সিজেনের পরিমাণ বাড়বে, তখন কি হবে, এই যে রেড লাইন রয়েছে, অক্সিজেনের পরিমাণ বাড়লে কার্ভ এই বরাবর গঠিত হবে। তাহলে এক্ষেত্রে কি হলো, যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, অক্সিজেনের পরিমাণ কমছে, তখন নর্মাল কার্ভ থেকে এটা ডান দিকে শিফট করছে বা রাইট শিফট। ঠিক আছে, আর যখন অক্সিজেনের পরিমাণ বাড়ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, মানে নর্মালের থেকে বেড়ে যাচ্ছে, তখন সেটা লেফট শিফট হবে। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 25 কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26। অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র এস আকৃতি হওয়ার কারণ কি? এস আকৃতি, তোমরা যে কার্ভটা চিত্রটা দেখলে, এই চিত্রে এস আকৃতির বা সিগময়েড আকৃতির
এর কারণ কি হয়? প্রথমে যখন ধরো অক্সিজেনের পরিমাণ 0 ছিল, তখন ডিসোসিয়েশন 0। ঠিক আছে, এই পয়েন্টে থাকছে। যখন অক্সিজেনের পরিমাণ বাড়ছে, তখন ডিসোসিয়েশন বাড়তে থাকছে। কিন্তু এই পয়েন্টে এসে এই পয়েন্টে এসে কি হলো, একটা লিমিট থেকে গেল। ঠিক আছে, অপটিমাম লিমিট। যে লিমিটে কি হলো, এরপরে আর বাড়ছে না, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এরপরে অক্সিজেনের পরিমাণ যতই বৃদ্ধি করি না কেন, এটা আর এটা সমানে থাকছে। তো এই কারণে এস আকৃতির কার্ভ তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ঘটনা কি? ক্লোরাইড শিফট, ক্লোরাইড শিফট বা হামবার্গার ঘটনা ফেনোমেনা, এটা কি? এটা বিজ্ঞানী হামবার্গার লক্ষ্য করেছিল, এই কারণে একে হামবার্গার ঘটনা বলা হয়। ঘটনাটা কি, যে যখন রক্তে যে কার্বন ডাই অক্সাইড থাকছে, ঠিক আছে, একটু আগেই বলেছিলাম CO2 H2 এর সঙ্গে যুক্ত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে বাইকার্বনেটে কনভার্ট হচ্ছে H2CO3, এবং সেখান থেকে HCO3 মাইনাস কার্বনিক অ্যানহাইড্রাইড বাইকার্বনেট আয়ন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই যে বাইকার্বনেট আয়ন, এটা কি হয়, এটা আরবিসি থেকে বেরিয়ে যায়, এবং সেই মুহূর্তে যদি এই বাইকার্বনেট আয়ন বেশি হয়ে যায়, তখন কি রক্তের পিএইচ এর অ্যাসিডিক হয়ে যায়, পিএইচ কমে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, ক্লোরাইড যে আমাদের সেলে রয়েছে, সেই ক্লোরাইড ব্লাড সেলে চলে আসে, এবং যে বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে এবং ক্লোরাইড যে প্রবেশ করছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট। অর্থাৎ বাইকার্বনেটের পরিবর্তে ক্লোরাইড গিয়ে পিএইচটাকে নিউট্রাল করে, বা এই যে আয়ন চার্জ, পজিটিভ নেগেটিভ চার্জ, এটাকে ভারসাম্য ব্যালেন্স করছে, এটাকেই বলা হচ্ছে ক্লোরাইড শিফট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। CO2 পরিবহনের সময় কোথায় সর্বাধিক কার্বনিক অ্যাসিড তৈরি হয়? সেটা হচ্ছে রক্তে বা আরবিসিতে। এর সঙ্গে আরো একটা কোশ্চেন রয়েছে, সেটা কি, লোহিত রক্তকণিকা বা আরবিসি কোন উৎসেচক পদার্থ এই ঘটনাটা ঘটে? তো তোমাদের বললাম, এই ঘটনার সময় কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইম, কার্বনিক অ্যানহাইড্রেজ কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইম। কোশ্চেন নাম্বার 28 কমপ্লিট হয়ে গেল। কোশ্চেন নাম্বার 28। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। বোর এফেক্ট, বোর ইফেক্টটা কি? কোশ্চেন নাম্বার 28 প্রথমে তো লাংস থেকে অক্সিজেন হিমোগ্লোবিন হিসেবে ব্লাড টিস্যুর কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তখন টিস্যুর কাছে কি হয়, বোর ইফেক্টের মাধ্যমে অক্সিজেনগুলো অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড থেকে মুক্ত হয়। তাহলে যে অক্সি হিমোগ্লোবিন ছিল, সেখান থেকে অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে। এটার কন্ডিশন কি? এক নম্বর কন্ডিশন হচ্ছে PCO2 বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, PCO2 বৃদ্ধি পাওয়া, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বৃদ্ধি পাওয়া, 2 নম্বর পিএইচ বৃদ্ধি পাওয়া।
রক্তের লোহিত রক্তকণিকায় সে সেলের কাছে কি হয়, রক্তের যে CO2 সঙ্গে কার্বনিক অ্যানহাইড্রাইজের মাধ্যমে বাইকার্বনিক অ্যাসিড এবং সেখান থেকে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন যে আহ, বিভক্ত হচ্ছিল, সেই বাইকার্বনেটের পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে H2CO3 এর অ্যাসিডিক পরিমাণটা বেড়ে যায়, মানে পিএইচ এর পরিমাণটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, পিএইচ বেড়ে যায়। পিএইচ বেড়ে গেলে কি হয়, এই অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ডটাকে দুর্বল করে দেয়। তখন আর এই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে থাকতে পারে না, তখন এটা মুক্ত হয়ে যায়। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে বোর ইফেক্ট। রিভার্স ক্লোরাইড শিফট কি? তো ক্লোরাইড শিফটে আমরা কি বলেছিলাম, ক্লোরাইড শিফটে কি হয়, আরবিসি তে যখন বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছিল তখন কি প্রবেশ করছিল, ক্লোরাইড আয়ন প্রবেশ করছিল। ঠিক আছে, রিভার্স ক্লোরাইড এটা কোথায় দেখা যাচ্ছিল, ক্লোরাইড শিফটটা আরবিসি তে দেখা যাচ্ছিল। রিভার্স ক্লোরাইড শিফট কখন দেখা যাবে, এর অপোজিট, মানে ক্লোরাইড আয়ন আরবিসি থেকে বেরিয়ে যাবে এবং বাইকার্বনেট আরবিসি তে প্রবেশ করবে। এটা কখন হবে, এটা হয় যখন রক্ত ফুসফুসে পিউরিফায়ার জন্য আসে। ঠিক আছে, তখন কি হয়, যখন CO2 রক্ত থেকে ফুসফুসে আসে, কার্বন ডাই অক্সাইড ব্লাড থেকে ফুসফুসের বাতাসে আসে বা অ্যালভিওলাইতে আসে, তখন কি হয় যে রক্তে যে আরবিসি তে CO2 ছিল সেটা মুক্ত পায়, মুক্ত পেয়ে অ্যালভিওলাইতে আসে এবং এখান থেকে এক্সপায়ার্ড এয়ার হিসেবে বাইরে বেরিয়ে যায়। এই যে ঘটনা, এটা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট, অর্থাৎ ক্লোরাইড শিফটের অপোজিট ঘটনাকে বলা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। নেক্সট কোশ্চেন, হ্যালডেন এফেক্ট। এই যে রিভার্স ক্লোরাইড শিফট হলো, ঠিক আছে, যেটা কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে অ্যালভিওলাই বা ফুসফুসে আসছে। এই যে কার্বন ডাই অক্সাইড যেটা ছিল বোর ইফেক্ট, অক্সিজেন মুক্তকরণ, যেটা ছিল টিস্যুতে গ্রহণের জন্য। ঠিক আছে, তো এই জায়গাটাতে কি হয়, অক্সিজেন বোর ইফেক্টের অপোজিট এটা। অক্সিজেন কি হয়, এই কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় কোত্থেকে, আরবিসি থেকে, এবং এটা অ্যালভিওলাইতে চলে যায় এবং সেখান থেকে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এই যে ঘটনা, এটাকে বলা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। নেক্সট কোশ্চেন 32, অ্যালকালি রিজার্ভটা কি? অ্যালকালি রিজার্ভ বা বাফার ক্যাপাসিটি। বাফার ক্যাপাসিটি অর্থাৎ বাইকার্বনেট HCO3 মাইনাস প্লাস আদার যে অ্যাসিডিক কম্পাউন্ড রয়েছে, এইগুলোর যে রক্তের পরিমাণ, টোটাল পরিমাণ, এটাকে বলা হচ্ছে বাফার ক্যাপাসিটি বা অ্যালকালি রিজার্ভ। অর্থাৎ অ্যালকালি যতগুলো পরিমাণ রয়েছে, টোটাল পরিমাণটাকেই বলা হচ্ছে অ্যালকালি রিজার্ভ, যেটা কি করে, রক্তের যে পিএইচ বজায় রাখতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33, মস্তিষ্কের শ্বাসকেন্দ্র বা নিউমোট্যাক্সিস কেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে রেসপিরেটরি রিদম এটা কোথায় থাকে, শ্বাসকেন্দ্র বা নিউমোট্যাক্সিস সেন্টার এটা থাকে মেডুলাতে, ব্রেনের মেডুলাতে থাকে। কোশ্চেন নাম্বার 34, এখনো হিমোগ্লোবিন সর্বাধিক কতগুলি অক্সিজেন অণু পরিবহন করতে পারে?
এক অণু হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন পরিবহন করতে পারে। তাহলে 4 molecules of O2, ঠিক আছে, 4 অণু অক্সিজেন পরিবর্তন করতে পারে এক অণু হিমোগ্লোবিন। স্বাভাবিক শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি স্নায়ুর নাম লেখো। তো এক নম্বরে আমরা কি দিতে পারি? এক নম্বরে ফ্রেনিক নার্ভ। কোশ্চেন নাম্বার 35, ফ্রেনিক নার্ভ যেটা কোথায় থাকে? যেটা কাজ কি? ডায়াফ্রামকে কন্ট্রোল করা। দু নম্বরে কি দিতে পারি? ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল নার্ভ কি করে? ইন্টারকোস্টাল পেশিকে নিয়ন্ত্রিত করে, যেটা শ্বাস প্রশ্বাসে ফুসফুসকে সংকোচন আর প্রসারণে সাহায্য করে। তাহলে দুটো নার্ভের নাম হলো, একটা হচ্ছে ফ্রেনিক নার্ভ আর একটা হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ। ইন্টারকোস্টাল মাসেলকে নিয়ন্ত্রিত করে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 35। আচ্ছা, এটা 34 ছিল, ঠিক আছে। 34 এর পার্ট। কোশ্চেন নাম্বার 35, অধিক উচ্চতায় বসবাসকারী মানুষের রক্তে প্রতি একক আয়তনে আরবিসির সংখ্যা বেশি হওয়ার কারণ কি? না, কি হয় নর্মাল কন্ডিশনে, অধিক উচ্চতা বা পাহাড়ের উপরে যারা বাস করে, ঠিক আছে, তাদের কি হয়? বেশি উচ্চতায় কি হয়? আহ, যে অক্সিজেনের প্রেসার সেটা কমে যায়, ঠিক আছে। তো সেই কারণে কি হয়? বেশি সংখ্যক আরবিসি, নর্মালি কি হয় যে একটা আরবিসি 4টে, আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে চার অণু অক্সিজেন ট্রান্সপোর্ট করছে। কিন্তু যখন উপরে যাচ্ছে তখন অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে যাওয়ার কারণে, অক্সিজেন কম হওয়ার কারণে তখন বেশি সংখ্যক আমাদের বডিতে যে কিডনি রয়েছে, ঠিক আছে, সেখান থেকে এরিথ্রোপয়েটিন নামক এক প্রকার হরমোন রিলিজ করে, যেটা কি করে? যেটা আমাদের আরবিসি প্রোডাকশন বাড়িয়ে দেয়। মানে আরবিসি বেশি সংখ্যক আরবিসি তৈরি করে, উৎপাদন করে। তখন কি হয়? সেই বেশি সংখ্যক আরবিসি গিয়ে লাংস থেকে বেশি সংখ্যক অক্সিজেন আমাদের টিস্যুতে পৌঁছে দেয়, ঠিক আছে। তো এটার কারণ কি? এই কন্ডিশনকে বলা হয় হাইপোক্সিয়া, ঠিক আছে। নামটা মনে রাখতে হবে, হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া, ইট ইজ এ কন্ডিশন যখন টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এটা নর্মালি কখন হয়? এটা অধিক উচ্চতায়, ঠিক আছে। যেমন পর্বতে যারা বাস করে তাদের ক্ষেত্রে দেখা যায় হাইপোক্সিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা বা টোটাল লাং ক্যাপাসিটিকে সংকেত দ্বারা কিভাবে প্রকাশ করা যায়? তো আমরা যদি দেখি, এক মিনিট, তাহলে টোটাল লাংস ক্যাপাসিটি যদি আমরা দেখি, এটা সমান কি লিখতে পারি? এটা সমান দুটো লিখতে পারি, ঠিক আছে। এক নম্বরে কি লিখতে পারি? টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমটা কি? নর্মাল যেটা আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি যে বায়ুটা নর্মালি, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। এটার সঙ্গে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যে অত্যধিক বলপূর্বক যে বায়ুটা আমরা নিঃশ্বাস নিতে পারি সেটাকে বলা হচ্ছে আইআরভি, প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ যে বায়ুটা আমরা অত্যাধিক বলপূর্বক ছেড়ে দিতে পারি, প্রশ্বাস হিসেবে বার করে দিতে পারি, সেটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বলে। আর আরেকটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ অত্যাধিক পরিমাণে বলপূর্বক
প্রশ্বাস বায়ু বার করে দেওয়ার পরেও যে বায়ুটা ফুসফুসে থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তাহলে এই চারটে যোগফলকে আমরা বলতে পারি টোটাল লাং ক্যাপাসিটি, বা আরেকটা আমরা লিখতে পারি ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। তাহলে যে বায়ুটা লাংসে থাকছে বা ফুসফুসে থাকছে সেটাকে বললাম রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ বলপূর্বক প্রশ্বাসের পরে যে বায়ুটা ফুসফুসে থেকে যায় সেটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। তাহলে ভাইটাল ক্যাপাসিটি হলো বলপূর্বক প্রশ্বাস বায়ু বার করে দেওয়ার পরে যে বলপূর্বক নিঃশ্বাস গ্রহণ করবো, এই টোটাল ক্যাপাসিটিকেই বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে এখান থেকে পেয়ে যেতে পারি আমরা এই তিনটে যোগফলকে ভাইটাল ক্যাপাসিটি বলা হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 36 হয়ে গেল টোটাল লাং ক্যাপাসিটি। কোশ্চেন নাম্বার 37, ফুসফুসের মোট বায়ু ধারক ক্ষমতা এবং বায়ু ধারকত্বের মধ্যে পার্থক্য লেখো। তাহলে টিএলসি আর ভিসি এর মধ্যে পার্থক্য তোমরা লিখতে পারবে। টিএলসি ভিসি বলে দিলাম, এর ক্যাপাসিটির যে পরিমাণ রয়েছে সেটা বইতে লিখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 38, ভিসি এবং ভিটি প্লাস আইআরবি প্লাস ভিআরসি এই সূত্র থেকে প্রাপ্ত তথ্য দ্বারা শ্বাসবায়ুর পরিমাণ কিভাবে ক্ষমতা নির্ধারণে সাহায্য করে তা ব্যাখ্যা করো। তাহলে ভিসি ভাইটাল ক্যাপাসিটি, এটা সমান কি দেওয়া আছে, টাইডাল ভলিউম টিভি বা ভিটি, যেটা দেওয়া আছে সেটা লিখি ভিটি ব্র্যাকেটে টিভি টাইডাল ভলিউম প্লাস আইআর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে টিসি সমান টিভি প্লাস আইআরবি প্লাস ইআরবি, রেসপিরেটরি ক্যাপাসিটি বা ভাইটাল ক্যাপাসিটি। একটু আগের কোশ্চেনে তোমাদের বলে দিলাম এটা। ঠিক আছে, তাহলে টোটাল ফুসফুসের যে ক্ষমতা, শ্বাস নেওয়ার বা ধরে রাখার ক্ষমতা, সেটা তাহলে টাইডাল ভলিউমটা কি, যে পরিমাণ ভলিউম নর্মালি আমরা নিচ্ছি, ঠিক আছে, ডেলি প্রতি মুহূর্তে যেটা নর্মালি আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, এটা হচ্ছে টাইডাল ভলিউম। আইআরবিটা কি, ফোর্সফুলি যেটা ইন্সপায়ার করছি অর্থাৎ গ্রহণ করছি সেটাকে বলা হচ্ছে আইআরবি, আর ফোর্সফুলি যেটা বাইরে বার করে দিচ্ছি সেটা হচ্ছে ইআরভি। তাহলে টোটালটা বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, এটাই লিখে দেবে। ভাইটাল ক্যাপাসিটি নিয়ন্ত্রক শর্তগুলি লেখো। কোশ্চেন নাম্বার 39, তো যদি প্রথমে আমরা দেখি বিভিন্ন শর্ত ডিপেন্ড করে বা কন্ট্রোল করে। তো এক নম্বরে যদি দেখি এজ, তাহলে এজ বাড়ার সঙ্গে সঙ্গে ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। ঠিক আছে, তাহলে এজ প্রপোর্শনাল টু 1/VC। 2 নম্বরে জেন্ডার, নর্মালি কি হয়, ছেলেদের তুলনায় মেয়েদের ভাইটাল ক্যাপাসিটি বেশি থাকে, তাহলে ভাইটাল ক্যাপাসিটি ইন ফিমেল ইজ হায়ার, তাহলে বেশি থাকে। নেক্সট যদি দেখি, এটা 2 নম্বরে তোমরা দুটো বা চারটে দিতে পারো, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পরে যদি কাজে লাগে তোমরা সেখান থেকে লিখবে। এরপর আরেকটা বডি স্ট্রাকচার, বডির গঠন, এটার উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে, যার বডি স্ট্রাকচার ভালো, অর্থাৎ বডি বড় এবং শক্তিশালী শরীরের মানুষদের সাধারণত ভাইটাল ক্যাপাসিটি বেশি থাকে। তাহলে প্রপোর্শনাল টু ভিসি, যার বেশি হবে তার ভাইটাল ক্যাপাসিটি বেশি হবে, যার কম হবে অর্থাৎ যে রোগা পাতলা তার ভাইটাল ক্যাপাসিটি কম হবে। নাম্বার 4, আর কি দিতে পারি, ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল ফিটনেস,
তো যারা ডেলি ব্যায়াম বা বিভিন্ন শারীরিক সক্রিয় ব্যক্তি, তাদের ভাইটাল ক্যাপাসিটি কি বেশি হবে, তাহলে এটা ডিরেক্ট প্রপোর্শনাল। এগুলো তোমরা দিতে পারো। নেক্সট কোশ্চেন কি রয়েছে? 40, ডেড স্পেস ভলিউম। ডেড স্পেস ভলিউমটা কি? যে পরিমাণ বায়ু বা বাতাস ফুসফুসে যায় না, অর্থাৎ ফুসফুসের যে বিভিন্ন অর্গান রয়েছে, ট্রাকিয়া, ব্রঙ্কিওলস, ব্রঙ্কিওলস, এগুলোর মধ্যে যে পরিমাণ বায়ু থেকে যায়, মানে সব সময় একটা এর পরিমাণ কনস্ট্যান্ট থাকে, সেটাকে বলা হচ্ছে ডেড স্পেস ভলিউম। ঠিক আছে? তাহলে কোথা থেকে কোথায় আটকে থাকে? এটা আমাদের নাক থেকে ট্রাকিয়া এবং বঙ্কাই পর্যন্ত। তাহলে নাসাল, নস্ট্রিল, নস্ট্রিল থেকে ব্রঙ্কাই, কারণ বঙ্কাই এর পরে লাংসে প্রবেশ করছে। তাহলে এই পথে যে পরিমাণ বাতাস সবসময় উপস্থিত থাকে সেটাকে বলা হচ্ছে ডেড স্পেস ভলিউম, যেটা কোনো কাজে লাগে না। ঠিক আছে? এই পরিমাণ বাতাস সবসময় স্পেসের মধ্যে থাকে। এটা না শ্বাসে নিঃশ্বাস প্রশ্বাস কোনো সময় এটার পরিমাণ কম বেশি হয় না। আর এর পরিমাণ কত? 140 ml। এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? শ্বাস প্রশ্বাস কার্যের বায়ু ধারক ক্ষমতা কাকে বলে? প্রশ্বাস কার্যের বায়ু ধারণ ক্ষমতা এবং নিঃশ্বাস কার্যের বায়ু ধারণ ক্ষমতা, অর্থাৎ তোমাদেরকে বলেছে আইআরভি অ্যান্ড ইআরভি, দুটো ডেফিনেশন বলে দিয়েছি, তোমরা বই দেখে ভালোভাবে লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন 42, ফুসফুসের ক্ষুদ্রতম একক কি? তাহলে ফুসফুসের ক্ষুদ্রতম একক হলো অ্যালভিওলাই। অ্যালভিওলাই সংজ্ঞায় তোমাদের বলছিলাম, অ্যালভিওলাই হলো ফুসফুসের ক্ষুদ্রতম একক। কোন যন্ত্রের সাহায্যে মানুষের ফুসফুসীয় বায়ু পরিমাণ নির্ণয় করা যায়? এটার নাম হচ্ছে স্পাইরোমিটার। এই যন্ত্রের সাহায্যে ফুসফুসের যে আমরা ডেলি নিঃশ্বাস প্রশ্বাসের বা যে কোনো ক্যাপাসিটি এটার মধ্যে দিয়ে নির্ণয় করতে পারি। 43, হাঁপানির দুটি প্রধান কারণ লেখো। এক নম্বরে যদি আমরা দেখি যে, এখানে লিখে দিচ্ছি কোশ্চেন নাম্বার 43। এক নম্বরে কারণ কি? এক নম্বরে হচ্ছে জেনেটিক। হাঁপানি যে অ্যাসমা রোগটা রয়েছে, ঠিক আছে, এটা জেনেটিক্যালি ট্রান্সমিশন হতে পারে। অ্যাসমা, এটা জেনেটিক্যালি ট্রান্সমিট, অর্থাৎ বাবা মায়ের থাকলে সেখান থেকে তার ছেলে পুলেদের হবে। দু নম্বরে কি হতে পারে? দু নম্বর হতে পারে বিভিন্ন এনভায়রনমেন্টাল কজ। সেটা মেবি হতে পারে স্মোকিং এর কারণে হতে পারে, বিভিন্ন যে অ্যালার্জি অ্যালার্জেন রয়েছে, ঠিক আছে, এগুলো করতে পারে। এছাড়া বিভিন্ন কন্ডিশনে কোল্ড এয়ার কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে এই দুটো কারণ তোমরা দিয়ে দিতে পারো। কোশ্চেন নাম্বার 44, একটি পেশাগত ফুসফুসের রোগের নাম লেখো। পেশাগত ফুসফুসের নাম কি?
সিলিকোসিস, অকুপেশনাল রেসপিরেটরি ডিজিজ, সিলিকোসিস, সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস। সিলিকোসিস কি হয়, সিলিকন কণার, এই যে এখানে এনভায়রনমেন্টাল কজ বললাম, অ্যালার্জেন, অ্যালার্জেন কি হবে, সিলিকন কণা, এখানে অ্যাসবেস্টস কণা, তারা যারা যারা অ্যাসবেস্টর ফ্যাক্টরিতে কাজ করছে তাদের অ্যাসবেস্টোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলিকোসিস, যারা সিলিকনের ফ্যাক্টরিতে কাজ করছে তাদের সিলিকোসিস হওয়ার সম্ভাবনা প্রবল। ফুসফুসে সিলিকার প্রবেশের ফলে কোন রোগ হয়, এই বলে দিলাম এখন, সিলিকার ফলে সিলিকোসিস রোগ হয়। 45, ব্ল্যাক লাং ডিজিজ কি? লাং অর্থাৎ ব্ল্যাক লাং ডিজিজ, ব্ল্যাক মানে কালো হয়ে যাওয়া, লাং ডিজিজ অর্থাৎ লাং যে কন্ডিশনে, কোশ্চেন নাম্বার 45, তাহলে যে ডিজিজ কন্ডিশন, তাহলে যে ডিজিজ কন্ডিশনে লাংসের কালার, নর্মালি লাংসের কালার কি হয়, ডিপ রেড বা ব্ল্যাক রেড, সেখান থেকে ব্ল্যাক কালো কালারের লাংস পরিণত হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক লাং ডিজিজ। ঠিক আছে, তো এটা কোন ক্ষেত্রে কি হয়, এটা হয় যারা কয়লা খনিতে কাজ করে। ঠিক আছে, কয়লা খনিতে কাজ করলে কোলের কার্বন বা সিওএল, পোড়া কার্বন, সেইটার কণা ফুসফুসে প্রবেশ করে এবং সেটা অ্যাবজর্বের ক্ষমতাটা কমিয়ে দেয়। ঠিক আছে, এটা হয়ে যায়। আরো কি হতে পারে, যারা স্মোকিং হয়, স্মোকিং এর ক্ষেত্রে হতে পারে, একটা তো কোলে হতে পারে, দুটো হচ্ছে স্মোকিং এও হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, অ্যাপনিয়া এবং ডিসপোনিয়া কি? তাহলে অ্যাপনিয়াটা কি, অ্যাপনিয়াটা হলো, দাঁড়াও, কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 46, অ্যাপনিয়াটা কি, অ্যাপনিয়াটা হলো দীর্ঘ সময় ধরে যদি শ্বাস নিতে না পারে সেই কন্ডিশনকে বলা হচ্ছে অ্যাপনিয়া। অ্যাপনিয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে যদি শ্বাস বন্ধ হয়ে যায়, এটা অনেক সময় দেখা যায় স্লিপিং অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে স্লিপিং অ্যাপনিয়া। এটার কারণ কি কি হতে পারে, এক নম্বর কারণ হতে পারে যে শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেছে। ঠিক আছে, অবস্ট্রাকটিভ ইন, অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া সেটা কি হচ্ছে, অবস্ট্রাকশন ইন ট্রাকিয়া, শ্বাসনালীতে কোনো কিছু আটকে যাওয়া, সেটা হচ্ছে এক নম্বর কারণ হতে পারে। দুই নম্বর কি হতে পারে, তোমাদের শ্বাস প্রশ্বাস যে সেন্টার রয়েছে মেডুলাতে, তাহলে মেডুলার যদি কোনো ডিজিজ হয়ে যায় সেই ক্ষেত্রে কন্ডিশনটা হতে পারে। ঠিক আছে, তাহলে মেডুলা যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করছে, তাহলে মেডুলার যদি কোনো সমস্যা হয় সেখানে শ্বাস নিতে বা অ্যাপনিয়া দেখা দিতে পারে। নাম্বার 3 কি রয়েছে, এছাড়া আরো ও হতে পারে, ছাড়ো অতগুলো লাগবে। 2 নম্বরে রয়েছে ডিসঅ্যাপনিয়া, ডিসপোনিয়া। ডিসপোনিয়া কি,
শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে, শ্বাস নিতে কষ্ট হলে, অ্যাপোনিয়াতে কি হয়েছিল, একেবারে থেমে গিয়েছিল, শ্বাস নিতে পারছে না, সেটা হচ্ছে অ্যাপোনিয়া। ডিসপোনিয়াটা কি হয়, শ্বাস নিচ্ছে কিন্তু অল্প পরিমাণে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ডিসপোনিয়া। ডিসপোনিয়ার কারণ কি হতে পারে, প্রথম তো অ্যাস্তমা হতে পারে, একটা হচ্ছে হাঁপানির কারণে হতে পারে, 2 নম্বর কারণ হতে পারে হার্টের কোনো ডিজিজ হলে। হার্ট ডিজিজ অর্থাৎ হার্ট কি করে, পাম্পিং করে, ব্লাড পাম্পিং, ব্লাড যেটা লাংসে আসছে সেখান থেকে পিউরিফাই হচ্ছে এবং পুরো শরীরে সার্কুলেশন হচ্ছে। তো হার্ট যদি পাম্পিং করা বন্ধ করে দেয়, সেখান থেকে অ্যাস্তমা মানে শ্বাস নিতে কষ্ট হবে। আরেকটা হচ্ছে 3 নম্বরে, অ্যালভিওলাই যদি কোনো সমস্যা হয়, যদি স্মোকিং এর কারণে অ্যালভিওলাইতে কি হয়, অ্যালভিওলাইতে যে কোল বা কার্বনের যে কণা সেগুলো গিয়ে স্মোকিং একটা পর্দা, অ্যালভিওলাই কি একটা পর্দার মতো অংশ, অ্যালভিওলাই একটা ব্যাগ লাইক স্ট্রাকচার, ঠিক আছে, পর্দার মতো অংশ, সেখানে যদি কার্বন কণা গিয়ে এরকম বন্ধ করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যে পরিমাণ শ্বাস নেওয়ার কথা সেই পরিমাণ শ্বাস নিতে পারবে না, সেই ক্ষেত্রে কন্ডিশন হবে, তাহলে স্মোকিং এটা হতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, কোশ্চেন নাম্বার 47, অ্যাসিমিলাটাইজেশন, অ্যাক্লিমেটাইজেশন। অ্যাক্লিমাটাইজেশনটা কি, অ্যাক্লিমাটাইজেশনটা হলো এমন একটা ডিজিজ কন্ডিশন যেখানে শ্বাস নিতে কষ্ট হয়। কোশ্চেন নাম্বার 47, 1 নম্বর কারণ হতে পারে হাই অল্টিটিউড, মানে পাহাড়ের উপরে উঠলে, অধিক উচ্চতায় উঠলে সেক্ষেত্রে কি হয়, অক্সিজেনের পরিমাণ কম, সেক্ষেত্রে অক্সিজেন বা শ্বাস নিতে কষ্ট হয়। 1 নম্বর হচ্ছে হাই অল্টিটিউড। 2 নম্বরে কি হতে পারে, 2 নম্বর হতে পারে টেম্পারেচার, যদি বাতাসের টেম্পারেচার কম বা বেশি হয়, খুব ঠান্ডা বাতাস বা খুব গরম বাতাস, আমাদের নিতে কষ্ট হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে নর্মাল প্রেশার, নর্মাল ব্রিদিং প্রবলেম হয়। নাম্বার 3 কি হতে পারে, খুব বেশি যদি হিউমিডিটি, অর্থাৎ বাতাসে যদি আর্দ্রতা খুব পরিমাণে বেশি থাকে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে বা খুব কম থাকে, সেক্ষেত্রে এই টেম্পারেচার উপরেই ডিপেন্ড করছে, জলীয় বাষ্পের আর্দ্রতা নির্ভর করছে, হিউমিডিটি, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাক্লিনেশন, অর্থাৎ এটা একটা প্রসেস যেখানে ডিজিজ কন্ডিশন, যেখানে দম নিতে কষ্ট হয়, এই ডিসপোনিয়ার একটা কন্ডিশন। পরের প্রশ্ন 48, অ্যাসফিক্সিয়া, অ্যাসফিক্সিয়ার সংজ্ঞা দাও। অ্যাসফিক্সিয়াটা কি, এটা একটা ডিজিজ কন্ডিশন যেখানে কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক আছে। তো এটার কারণ কি হতে পারে, এটা মেনলি কি হয়, যে আমাদের মেডুলা যেটা রয়েছে, মেডুলা মস্তিষ্কে নর্মালি যে অক্সিজেন যায়, অক্সিজেন সেটা যেতে না পারলে মস্তিষ্কে যে ডিজিজ কন্ডিশন দেখা যায় বা অক্সিজেনের ঘাটতি দেখা যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাসফিক্সিয়া, ঠিক আছে। তো এর কারণ কি কি হতে পারে, অ্যাসফিক্সিয়ার প্রথম কারণ হতে পারে যে অক্সিজেনের অভাব, অক্সিজেনের অভাবের কারণে ব্রেনে টোটাল পরিমাণ যে ব্লাড যাচ্ছিল, সাফিসিয়েন্ট ব্লাড যেতে পারছে না, অক্সিজেনের অভাবে সেখান থেকে নিতে পারছে না, তো একটা কারণ হতে পারে। আরো কারণ কি হতে পারে, যেমন আমরা শ্বাস নিতে না পারলে তখন কি হয়, তখন অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এবং সেই অক্সিজেন যদি ব্রেনে না যায় তখন সেই কমপ্লিকেশনটা হয়। তাহলে প্রথম কন্ডিশন হলো অক্সিজেনের অভাব, 2 নম্বরের কন্ডিশন যদি শ্বাস প্রশ্বাসের বন্ধ হয়ে যাওয়া, যেমন কোনো অবস্ট্রাকশন, ধরো তোমার ট্রাকিয়া বা শ্বাসনালীতে হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে শ্বাস নিতে পারছে না, যেটা অ্যাপনিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছিল।
সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া। ঠিক আছে, অ্যাসফিক্সিয়া মেনলি ডেফিনেশন কি হবে, এমন একটা ডিজিজ কন্ডিশন যেটা মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ না করার কারণে শ্বাসযন্ত্রে অস্বাভাবিকতা দেখা যায়। এর ফলে শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেটা সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে শ্বাসকষ্ট বা অবচেতন বা আনকনসিয়াস এবং ডেথ পর্যন্ত হতে পারে। কোশ্চেন নাম্বার 49, অধিক ধূমপানের ফলে শ্বাসতন্ত্রের কিরূপ ক্ষতি হয় তা বর্ণনা করো। এই স্মোকিং এত কিছু তোমাদের বলে দিলাম আগের কোশ্চেন গুলো, এটাও তোমরা তাই দেখে লিখে নেবে। অধিক ধূমপান করলে প্রথমে তো অ্যালভিওলাই একটা ড্যামেজ হয়, মানে অ্যালভিওলাইয়ের উপর একটা কার্বনের স্তর পড়ে, যেটা প্রপারলি অক্সিজেন যে কনভারসেশন হচ্ছে ব্লাডে সেটা বন্ধ করে দেয়। ব্ল্যাক লাং ডিজিজ ছিল, এগুলো লিখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সিওপিডি কি, এর সম্পূর্ণ নাম লেখো। সিওপিডি এর সম্পূর্ণ নাম হচ্ছে ক্রনিক, দাঁড়াও নিচে নিচে লিখে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা কি, সিওপিডি হলো একটা ক্রনিক অর্থাৎ দীর্ঘস্থায়ী, মানে অনেক পুরানো রোগ, একটি দীর্ঘস্থায়ী শ্বাস পালমোনারি ডিজিজ মানে দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, যা ফুসফুসে অবরোধ সৃষ্টি করে, মানে শ্বাস নিতে বাধা সৃষ্টি করে, শ্বাস নিতে সমস্যা সৃষ্টি করে। এর কারণ কি হতে পারে? এর কারণ বিভিন্ন ডিজিজ কন্ডিশন হতে পারে, যেমন এমফাইসিমা, ব্রঙ্কাইটিস, স্মোকিং, বায়ু দূষণ যেটা রয়েছে, এয়ার পলিউশন। এয়ার পলিউশনের ক্ষেত্রে কি হয়, বাতাস নর্মালি যে বিভিন্ন আদার্স যে গ্যাসের কণা থাকে বা সেগুলো লাংসকে ক্ষতি করে। এছাড়া আদার্স যদি বলি, যে যারা অকুপেশনাল ডিজিজ যারা রয়েছেন, যেটা ছিল পেশাগত শ্বাসকষ্ট, এটা কি হয়, যারা ধরো কয়লা খনিতে কাজ করছে, সিলিকা খনি কারখানায় কাজ করছে, বা অ্যাসবেস্টোসিস কারখানায় কাজ করছে, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে বিভিন্ন রোগ। তাহলে সিওপিডি হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অর্থাৎ দীর্ঘ, অবস্ট্রাকটিভ মানে বাধা প্রদানকারী, পালমোনারি ডিজিজ পালমোনারি পার্টে, পালমোনারি কি লাংস, লাংসে অবস্ট্রাকশন ঘটবে, সেটার কারণে যে ডিজিজ হবে সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নেক্সট 3 নম্বরের কোশ্চেন চলে যাবো। 1 নম্বরে রয়েছে ফুসফুসের গঠন বর্ণনা করো। তাহলে প্রথমে তোমরা একটা লাংস বা ফুসফুসের গ্রাফ ড্র করবে এবং তারপরে সেটার গঠন বর্ণনা করবে। ঠিক আছে, সংক্ষেপে বর্ণনা করবে, যেহেতু 3 নম্বরে রয়েছে। 5 নম্বরেও আসতে পারে কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন হচ্ছে নিঃশ্বাস ক্রিয়ার সময় প্রদত্ত পেশিগুলির ভূমিকা। ডায়াফ্রাম, অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি বা ইন্টারকোস্টাল পেশি, এই দুটোর ভূমিকা বইতে দেখে লিখে নেবে। ডায়াফ্রাম কি করে, যে ফুসফুসের সংকোচন আর প্রসারণে হেল্প করে, ইন্টারনাল পেশিও হেল্প করে। এটা কিভাবে করে সেটা তোমরা বই থেকে লিখে দেবে।
কোশ্চেন নাম্বার 3, ফুসফুসে বিশুদ্ধ বায়ু চলন ও ফুসফুস থেকে দূষিত বায়ু নির্গমনের প্রক্রিয়া শব্দচিত্রের মাধ্যমে লেখো। প্রথমে যেটা লিখবে তোমরা, যে বাইরের বায়ু, নিঃশ্বাস বায়ু, সেখান থেকে অ্যালভিওলাই থেকে আসছে, অ্যালভিওলাই থেকে রক্তে যাচ্ছে, রক্ত থেকে রক্তের মাধ্যমে কোথায় যাচ্ছে, হার্টে যাচ্ছে, অ্যালভিওলাই কোথায় আছে, লাংসে, সেখান থেকে ব্লাডে আসছে, ব্লাড থাকছে হার্ট, হার্ট থেকে টিস্যুতে যাচ্ছে, টিস্যু থেকে আবার হার্টে আসছে, হার্ট, হার্ট থেকে লাংসে আসছে, লাংস থেকে আবার এক্সপিরেশন হচ্ছে। তাহলে এইভাবে তোমরা শব্দচিত্র বানিয়ে লিখবে। কোশ্চেন নাম্বার 4, কলাকোষ বা টিস্যু থেকে ফুসফুসে CO2 এর পরিবহন সংক্ষেপে আলোচনা করা হয়। তাহলে প্রথমে কি লিখবে? প্রথমে লিখবে যে CO2 যে 20 থেকে 25% অ্যাজ এ কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হচ্ছে। 2 নম্বরে হচ্ছে 70% অ্যাজ এ বাইকার্বনেট এবং 7% যেটা রক্তের মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে। তারপরে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, টিস্যু থেকে, টিস্যুতে পার্শিয়াল প্রেশার কত, পার্শিয়াল প্রেশার টিস্যুতে বেশি, রক্তে কম, যার কারণে টিস্যু থেকে রক্তে আসছে, সেখান থেকে লাংসে আসছে, এই পুরোটা তোমরা দিয়ে দেবে। অথবা দিয়ে দিয়েছে শিরা রক্তের মধ্যে CO2 পরিবহন পদ্ধতিটি উল্লেখ করো। কোশ্চেন নাম্বার 5, ফুসফুস থেকে রক্ত অক্সিজেন কিভাবে পরিবাহিত হয়? যেমন এই অক্সিজেনে 4 নম্বরে লিখলে CO2 ট্রান্সপোর্ট, সেম অক্সিজেন ট্রান্সপোর্ট কিভাবে হয় সেটা লিখবে। কোশ্চেন নাম্বার 6, রক্ত থেকে অক্সিজেন কিভাবে কলাকোষে পরিবাহিত হয়? তাহলে এটা পুরোটা দিতে হবে, ঠিক আছে? যে ব্লাড একটা ইন্সপায়ার করার পরে লাংস থেকে হার্ট, হার্ট থেকে টিস্যুতে যাচ্ছে, এটা পুরোটা লিখবে। কোশ্চেন নাম্বার 7, অক্সিজেন বিয়োজন লেখচিত্র বলতে কি বোঝো? যে লেখচিত্র তোমাদের একটু আগে বলে এলাম, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ, সিগময়েড কার্ভ, ওই চিত্রটা বলবে। এর তাৎপর্য, এটা রাইট শিফট, লেফট শিফট, এটা বলবে কোন কন্ডিশনে এটা বাড়ে কমে, শ্বাসকষ্টের ছন্দ নিয়ন্ত্রণের জন্য অক্সিজেনের ভূমিকা অর্থহীন কেন, শ্বাসকার্যের ছন্দ, রিদম, শ্বাসকার্যের রিদম যেটা কে কন্ট্রোল করে, এটা কন্ট্রোল করে মেডুলা, যেখানে অক্সিজেনের কোনো ভূমিকা নেই। কোশ্চেন নাম্বার 8, কোন কোন শর্ত অনুযায়ী অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োচিত্র লেখো ডান দিকে এবং পুনরায় বাম দিকে সরে যায়? যেটা তোমাদের বলে দিলাম, ডান দিকে কখন সরবে, ডান দিকে যখন অক্সিজেনের বেশি পরিমাণ অক্সিজেন থাকবে, অক্সিজেনের ঘনত্ব বেশি, ডান দিকে যাবে। বাম দিকে কখন যাবে, যখন PCO2 পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড যখন বেশি হবে, তখন বাম দিকে সরে যাবে। কোশ্চেন নাম্বার 9, রক্তে CO2 পরিবহন সংক্রান্ত ক্লোরাইড শিফট প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা বইতে রয়েছে, তোমরা লিখবে, আমি বলে দিলাম একটু আগে কোশ্চেনে। ক্লোরাইড শিফট কি? ক্লোরাইড শিফট। কোশ্চেন নাম্বার 10, মানুষের শ্বাসক্রিয়া স্নায়ুজ নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। কিভাবে যে মেডুলা কন্ট্রোল করছে কিভাবে, সেটা তোমরা লিখবে। এটা এসেছিল সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের HS এর কোশ্চেনে 24 সালে। প্রবাহী বায়ুর পরিমাণ বা টাইডাল ভলিউম কাকে বলে? টাইডাল ভলিউম বলে দিলাম, যে নর্মাল পরিমাণ, যে ভলিউম বাতাস, যে পরিমাণ বাতাস আমরা নর্মালি বা স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের সময় গ্রহণ ও বর্জন করি, সেটা কি বলা হচ্ছে টাইডাল ভলিউম। এর মান কত? এর মান মেবি 500 ml। ঠিক আছে, তারপরে কি রয়েছে? কোশ্চেন নাম্বার 12, বায়ু ধারকত্ব বা ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি টাইডাল ভলিউম IRV প্লাস ERV টোটাল যোগ করে লিখে দেবে। ঠিক আছে, টাইডাল ভলিউম 500, IRV 2.5 থেকে 3, প্লাস ERV 1100 থেকে 1200, টোটাল লিখে দেবে। ঠিক আছে, এর মান কত? কোশ্চেন নাম্বার 13, টোটাল লাং ক্যাপাসিটি বলতে কি বলবো? টোটাল লাং ক্যাপাসিটি একটু আগে বলে দিলাম,
এর মান কত, এর মানটাও লিখে দেবে। অবশিষ্ট বায়ুর পরিমাণ, রেসিডুয়াল ভলিউম বলতে কি বোঝো, অর্থাৎ যে পরিমাণ বায়ু ফোর্সফুলি বলপূর্বক মানে অত্যধিক বলপূর্বক নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ার পরে যে পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এর মান কত, এর মানটা দেখে লিখে দেবে। কোশ্চেন নাম্বার 15-এ লেখচিত্র দ্বারা শ্বাসবায়ুর পরিমাণকে কিভাবে বোঝানো হচ্ছে। তাহলে লেখচিত্রে যদি দেখি যে এটা পুরো লেখচিত্র রয়েছে, টোটালটা হচ্ছে এইচ, তাহলে এইচ সমান হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ডিটা কি হচ্ছে, ডিটা হচ্ছে ডেড স্পেস ভলিউম, যেটা সব সময় থাকছে না, যেটা হচ্ছে তোমার নালীর মধ্যে থাকছে, শ্বাস নালীর মধ্যে, যেটা কোনো কাজে আসছে না, ঠিক আছে, যেটা নর্মালি আমরা নিচ্ছি এটা হয়ে যাবে, নর্মালি যেটা নিচ্ছি এটা হয়ে যাবে টাইডাল ভলিউম। তাহলে টাইডাল ভলিউম কোনটা, এই যেটা নর্মাল নিচ্ছি টাইডাল ভলিউম, তাহলে বিটা হচ্ছে নর্মাল টাইডাল ভলিউম, এইচটা হচ্ছে টোটাল। কোশ্চেন এর বলে দিলাম বিভিন্ন বায়ু দ্বারা কি হবে, এইচ কে বোঝানো হয়। তাহলে এইচটা সমান টাইডাল ভলিউমটা সমান কি, তো জিটা কি, জিটা যে পরিমাণ বায়ু ছেড়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আইআরভি, ফোর্সফুলি যেটা গ্রহণ করছি, আইআরভি এ, এ বিটা হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইআরভি, এই যেটা রয়েছে ইআরভি। তাহলে এটা কি হলো, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বিটা হলো টাইডাল ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডিয়াল ভলিউম। রেসিডিয়াল ভলিউম ইটা হচ্ছে তাহলে ক্যাপাসিটি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, এই পর্যন্ত, ঠিক আছে। আর ডিটা কি, ডিটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, জি জি, ঠিক আছে। টোটাল লাং ক্যাপাসিটি তাহলে টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, ইআরভি প্লাস ভাইটাল ক্যাপাসিটি, সরি টিভি, রেসিডুয়াল ভলিউম। কোশ্চেন বিতে কি বলেছে, যে পরিমাণ বায়ু ফুসফুস থেকে কখনো বের হয় না সেটি কোন বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়েছে, সেটির পরিমাণ কত, ডি ডেড স্পেস ভলিউম 140 এম। কোশ্চেন নাম্বার 16, প্রশ্বাস নিঃশ্বাস অতিরিক্ত বায়ু কাকে বলে, এদের মান কত লিখে দেবে। শ্বাস হার বা ব্রিদিং রেট কি, এর তাৎপর্য উল্লেখ করো। লিখবে শ্বাস হার কি, যে রেটে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে সেটাকে হচ্ছে শ্বাস হার বলা হয়, সেটা নর্মালি 12 থেকে 16 বার, ঠিক আছে, নর্মাল হার। কোশ্চেন নাম্বার 18, মানবদেহে শ্বাসতন্ত্রের যে কোনো 3টি গোলযোগের কারণ ও ফলাফল লেখো। একটু আগে তোমাদের এত কারণ আলোচনা করলাম, যেমন অ্যাসবেস্টোসিস, এগুলো কি ছিল, অকুপেশনাল রেসপিরেটরি সিন্ড্রোম, ও আর ডি। তাহলে 1 নম্বরে অ্যাসমা, ওআরডি অকুপেশনাল ডিজিজ, 3 নম্বরে এমফাইসিমা, 3টে লিখে দেবে। অ্যাসমা একটি অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া, এটি কিসের সংকোচনের ফলে ঘটে। অ্যাসমা যে রোগটা রয়েছে, ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলের যে পর্দাটা রয়েছে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলে, সেখানে প্রদাহজনিত বা ইনফ্লামেশনের কারণে অ্যাস্তমা ঘটে, ঠিক আছে।
তাহলে অ্যাসমা কি হচ্ছে? ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওল ইনফ্লামেশন বা প্রদাহজনিত কারণ। পরের প্রশ্ন, হাঁপানির রোগের লক্ষণ। লক্ষণ রয়েছে বিভিন্ন লক্ষণ, যেমন এক নম্বরে তো লক্ষণ কি কি রয়েছে? লক্ষণ এক নম্বরে রয়েছে শ্বাসকষ্ট, দুই নম্বরে কাশি, কাফিং বা কাশি। তিন নম্বরে কি রয়েছে? তিন নম্বরে আরো বলতে পারি আমরা যে যখন হাঁপানি হয় তখন ইরিটেবল হয়, ঠিক আছে, অস্বস্তি কন্ডিশন বা ছটফটে অনুভূতি লিখতে পারো। তারপরে কি হয়? তারপরে ধীরে ধীরে শ্বাস কমে যাওয়া বা শ্বাসের যে নিতে কষ্ট। এছাড়া আরো বুকে ভারী চাপ অনুভব করে, ঠিক আছে, বিভিন্ন কারণ এগুলো লিখে দেবে। তিন নম্বর তিনটে কারণ দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, হাইপোক্সিয়া কি? হাইপোক্সিয়া একটু আগে তোমাদের বললাম যে টিস্যুতে অক্সিজেনের অভাব হলে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার দুটো কারণ, এক নম্বর তো হচ্ছে হাই অল্টিটিউড বা উচ্চতা, ঠিক আছে, উচ্চতায় গেলে কি হয়? অক্সিজেনের ঘাটতি ঘটে। দু নম্বর যদি শ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে হাইপোক্সিয়া হয়। শ্বাস নিতে কষ্ট হলে সেখানে কি হবে? অক্সিজেনের পরিমাণ অ্যালভিওলাইতে কমে যাবে, সেখান থেকে রক্তে কম যাবে, সেই ক্ষেত্রে হাইপোক্সিয়া হতে পারে। কোশ্চেন নাম্বার 21, ফুসফুসে ক্যান্সারের কারণ। কার্সিনোমা, ঠিক আছে, কার্সিনোমা কি কারণে হতে পারে? এক নম্বরে তো বিভিন্ন যে কার্সিনোজেনিক এজেন্ট যেগুলো রয়েছে, ঠিক আছে, যেমন কার্বনের কণাগুলো, এগুলো নর্মাল সেলকে ক্যান্সার সেলে পরিবর্তন করে দেয়, এটা কারণ হতে পারে। বিভিন্ন ডিজিজের কারণ হতে পারে, ডিজিজ। এক নম্বরে তো হাই অল্টি ওটা হয়ে গেল ফুসফুসের ক্যান্সার, এক নম্বরে হয়ে গেল। তাহলে স্মোকিং হতে পারে, ঠিক আছে। দু নম্বরে কি হতে পারে? বিভিন্ন যে অ্যালার্জেন রয়েছে সেগুলো নর্মাল সেলকে ক্যান্সার সেলে কনভার্ট করতে পারে, যেমন অ্যাসবেস্টর যে কণা রয়েছে, সিলিকার যে কণা রয়েছে, বিভিন্ন হতে পারে। জেনেটিক হতে পারে, রেডিয়েশন থেকে হতে পারে, যেমন এক্স রে করার পরে বহুবার এক্স রে করার ফলে সেখান থেকে একটা সেল স্টিমুলেট হয়ে ক্যান্সার সেলে কনভার্ট হতে পারে, তাহলে এক্স রে এর কারণও দিতে পারো তোমরা। এছাড়া আরো যদি যে ক্রনিক ডিজিজ গুলো রয়েছে, দীর্ঘস্থায়ী রোগ, সেখান থেকে ফুসফুসের বা লাং ক্যান্সার হতে পারে। 22, পর্বত পীড়া মাউন্টেন সিকনেস এর কয়েকটি উপসর্গ। মাউন্টেন সিকনেস, এই পর্বতে উঠলে যে দমের কষ্ট হয় এটাকে বলা হচ্ছে মাউন্টেন সিকনেস। এখানে বমি বমি ভাব হতে পারে, মাথা ঘুরতে পারে, ঠিক আছে, মাথা ঘুরবে, বমি বমি ভাব, এগুলো হতে পারে। দম নিতে কষ্ট, এর উপসর্গ এগুলো। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেনে 6টা কোশ্চেন রয়েছে। কি কি রয়েছে? এক নম্বরে শ্বাসক্রিয়ার পদ্ধতি, পুরো শ্বাসক্রিয়া, এর সঙ্গে তোমরা পুরো লাংস এর যে চিত্র রয়েছে সেটাও দিয়ে দেবে। লাংসের চিত্রের যে আরেকটা চিত্র ছিল যেটা হচ্ছে কিভাবে বায়ু গ্রহণ করছে, ইন্সপায়ার্ড এয়ার, অ্যালভিওলাই এয়ার, ওই চিত্রটাও দিয়ে দিতে পারো, দিয়ে বর্ণনা করবে। শ্বাসক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি পেশির নাম। এক নম্বরে পেশি হচ্ছে ডায়াফ্রাম লিখতে পারো, দু নম্বরে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তিনটে পেশির নাম এটা হচ্ছে লিখে দেবে। শ্বাসক্রিয়া শ্বাসপেশির ভূমিকা, ডায়াফ্রাম কি ভূমিকা পালন করে, ইন্টারকোস্টাল মাসেল কি ভূমিকা পালন করে সেটা লিখবে। কোশ্চেন নাম্বার 3, ফুসফুস ও রক্তের মধ্যে এবং রক্ত ও কলাকোষের মধ্যে কিভাবে গ্যাসীয় বিনিময় সম্পন্ন হয়? তো ফুসফুস ও রক্তের মধ্যে কিভাবে হয়, যে একটা ডায়াগ্রাম ছিল, যে তিনটে লেয়ার রয়েছে, ওই লেয়ারটা দিয়ে দেবে ডায়াগ্রাম দিয়ে, তারপরে
যেহেতু 5 নম্বরের কোশ্চেন, ডায়াগ্রাম দেবে, তারপরে সংক্ষিপ্ত বর্ণনা করবে। রক্ত থেকে কলা আর ফুসফুস থেকে রক্ত। কোশ্চেন নাম্বার 4, শারীরবৃত্তীয় এবং শারীর স্থানিক নিষ্ক্রিয় বায়ুধারণ স্থান ডেড স্পেস কাকে বলে? যেটা তোমাদের বললাম, যে নালীতে যে বায়ুটা থাকছে, ঠিক আছে, বায়ু ধারণ স্থান, যে শারীরবৃত্তীয় অর্থাৎ অ্যানাটমিক্যাল স্পেস, ঠিক আছে, সেটা কি হয়, সেটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর যে অংশগুলো রয়েছে সেখানে যে বায়ুটা ডেড স্পেস ভলিউম, যে বায়ুটা ছিল, যেটা থাকে, ওটাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয়। আর শারীরস্থানিকটা কি, শরীরের যে অংশে, ঠিক আছে, যেমন নাক, গলা, এই যে অংশগুলোতে নিষ্ক্রিয় বায়ু ধারণ করছে, যেখানে কোনো ট্রান্সফার মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, সেইটাকে বলা হচ্ছে শারীরস্থানিক নিষ্ক্রিয় বায়ুর স্থান। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, এমফাইসেমা রোগের কারণ, লক্ষণ, প্রতিকার। এমফাইসেমা, এমফাইসিটোমা কি না, লাংসের যে অ্যালভিওলাই রয়েছে, অ্যালভিওলাই এর ওয়াল ড্যামেজ হলে যে কন্ডিশন ঘটে সেটাকে বলা হচ্ছে এমফাইসিমা। ঠিক আছে। এমফাইসিটোমা কি, এমফাইসিমা হলো একটা ক্রনিক ডিজিজ, ক্রনিক লাং ডিজিজ। এর কারণটা কি, প্রথমে তো কারণ, কারণ 1 নম্বর কারণে ওয়াল ড্যামেজ অফ অ্যালভিওলাই, অ্যালভিওলাই এর যে পর্দা বা দেয়াল রয়েছে সেটা ড্যামেজ হওয়া। এই ড্যামেজের কারণ কি কি হতে পারে? 1 নম্বরে তো স্মোকিং হতে পারে। দেখো, স্মোকিংটা কিন্তু লাংস ডিজিজের ক্ষেত্রে কমন, কারণ স্মোকিং এর ক্ষেত্রে যে কার্বন কণাগুলো রয়েছে সেগুলো গিয়ে লাংসকে ক্ষতি করে। 2 নম্বরে এয়ার পলিউশন, ঠিক আছে। 3 নম্বরে এটা যেহেতু ক্রনিক ডিজিজ, তো জেনেটিকও হতে পারে, ঠিক আছে। 4 নম্বর কারণ তোমরা দিতে পারো অকুপেশন, পেশাগত কারণ, যেমন সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, এই চারণ কারণ হতে পারে। এমফাইসিমার লক্ষণ কি কি? লক্ষণ 1 নম্বরে শ্বাসকষ্ট, 2 নম্বরে অ্যাস্তমা বা হাঁপানি, 3 নম্বরে লক্ষণ দিতে পারো সর্দি কাশি, সর্দির সঙ্গে কফ বেরোনো, সর্দি প্লাস কফ। 4 নম্বরে বুকে চাপ অনুভূতি হওয়া। 5 নম্বরে লক্ষণ আরো কি দিতে পারে, উইকনেস, শারীরিক শারীরিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা। 5টা লক্ষণ তোমরা দিতে পারো। এর প্রতিকার কি আছে? তো কারণ 1 নম্বরের কারণ ছিল স্মোকিং, তাহলে স্মোকিং ত্যাগ করতে হবে, 1 নম্বর প্রতিকার। 2 নম্বর প্রতিকার এয়ার পলিউশন যদি হয় সেক্ষেত্রে প্রিভেনশন ইউজ করতে হবে, যেমন মাস্ক ইউজ করতে পারো বা অক্সিজেন থেরাপি, লিখে দিই। 1 নম্বরে স্মোকিং লিভ, স্মোকিং ছাড়তে হবে। 2 নম্বরে অক্সিজেন থেরাপি, অক্সিজেন নিতে হবে। 4 নম্বরে বিভিন্ন মেডিসিন আছে। 3 নম্বরে
স্টেরয়েড মেডিসিন, ঠিক আছে। 4 নম্বরে ডেলি এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে। এক্সারসাইজ। 5 নম্বরে ডায়েট, হেলদি ডায়েট, অর্থাৎ সুষম আহার গ্রহণ করতে হবে যেগুলো পুষ্টি দেবে, পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপন খাদ্য। আর যদি সেটা ক্রনিক ডিজিজ হয় সেক্ষেত্রে ভ্যাকসিন, এগুলো হচ্ছে প্রতিকার। লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, পেশাগত শ্বাসরোগগুলির কারণ। অ্যানথ্রাকোসিস, সিলিকোসিস সিলিকা, অ্যাসবেস্টোসিস অ্যাসবেস্টস, বিজিনোসিস। বিজিনোসিস, বিজিনোসিসটা কি? বেরিলিয়াম। আর অ্যানথ্রাকোসিসটা হচ্ছে কোল বা কার্বন, যারা কয়লা খনির পেতে কাজ করে। আর এটা হচ্ছে বেরিলিয়ামের ফ্যাক্টরিতে যারা কাজ করবে। বিজিনোসিস অ্যালার্জি জনিত শ্বাস রোগের কারণ, লিখে দেবে। অ্যালার্জেন যেগুলো রয়েছে সেগুলোর কারণে হতে পারে। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। এ পর্যন্ত পুরো সলিউশন তোমাদের বলে দিলাম। আর বড় কোশ্চেনের যে সলিউশনগুলো, এগুলো লেখা তো সম্ভব নয়, তোমরা বই থেকে দেখে নেবে, তোমাদের আরো সুবিধা হবে বই থেকে দেখলে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।